এটা কান্ট লেকচারের 16 নম্বর লেকচার, ফার্স্ট সিরিজ। আজকে আমরা আলোচনা করব মেইনলি যে ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশন অফ টাইম। এখন ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশন অফ টাইম, ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশন B25, সেখানে কান্ট লিখছেন, I call transcendental all cognition that deals not so much with objects as rather with our way of cognizing objects in general, insofar as that way of cognizing is to be possible a priori. এই জায়গাটা একটু বলা দরকার। ট্রান্সেন্ডেন্টাল জিনিসটা কি? ট্রান্সেন্ডেন্টাল প্রথম কথা বললেন, দুটো কথা বললেন বা তিনটে কথা বললেন। একটা কথা হচ্ছে এটা অবজেক্ট নিয়ে আলোচনা করে না, আমরা কি অবজেক্ট জানতে পারি কি অবজেক্ট জানতে পারি না এটা নিয়ে আলোচনা করে না ট্রান্সেন্ডেন্টাল। এটা কি নিয়ে আলোচনা করে? 2 নম্বর, আওয়ার ওয়ে অফ কগনাইজিং, আমরা যেভাবে জানি সেই জানার উপায়টা নিয়ে আলোচনা করে। 2 নম্বর পয়েন্ট হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট, কিন্তু আমরা কিভাবে জানি তার কিছুটা এমপিরিক্যাল। এমপিরিক্যালের মানে কি আমরা আগে বলেছিলাম, কিন্তু কিছুটা আছে আপ্রায়োরাই। আমরা যেভাবে জানতে পারি আপ্রায়োরাই, সেই আপ্রায়োরাই জানার প্রক্রিয়াটাকে নিয়ে আলোচনা করে। এখন এই আপ্রায়োরাই জানার প্রক্রিয়াটার মধ্যে কিছু প্রিন্সিপালস আছে, কিছু রুলস আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। এটা একদিক থেকে বলা, কান্ট যেভাবে বলেছেন। আবার বলে দিচ্ছি, অবজেক্ট নিয়ে আলোচনা করে না, কি জানি সেটা নিয়ে আলোচনা করে না, কিভাবে জানি সেটা নিয়ে আলোচনা করে। কিভাবে জানি সেটা 2 রকমের উপায় আছে। কিছু অংশ আছে যেটা এমপিরিক্যাল, সেটা নিয়ে আলোচনা করে না। যেটা আপ্রায়োরাই, সেই অংশটা নিয়ে আলোচনা করে। আচ্ছা, এমপিরিক্যাল আপ্রায়োরাই কাকে বলে এগুলো আমরা আগে বলেছি, সেই অংশটা নিয়ে আলোচনা করে। আপ্রায়োরাই এটা আসে আমাদের মনের ভেতর থেকে। তাহলে আমাদের জানার ক্ষেত্রে মনের ভেতরের যে উপাদানগুলো সেগুলো নিয়ে আলোচনা করে। কান্ট আরেকটা কথা বলেছেন, ট্রান্সেন্ডেন্টাল মেথড। এই জিনিসটা কি? ট্রান্সেন্ডেন্টাল মেথড জিনিসটা কি? দেখো, কিভাবে বলবো এই জায়গাটাকে, একটু অন্যভাবে বলছি। যে যেমন উনি বলেছিলেন, মানে মেথড বলতে কোন জায়গাটা বলছি আমি, কোন জায়গাটা ধরতে চেষ্টা করছি, মেটাফিজিক্যাল ডিডাকশন আর ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশন। আমরা তো টাইমের ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশনটা নিয়ে আলোচনা করব। তো ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশনটা কি সেটা বুঝতে গেলে ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশন কাকে বলে সেটা বুঝতে হবে। টাইমের ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশন কি বুঝতে গেলে ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশন কাকে বলে সেটা বুঝতে হবে। এখন সেই জিনিসটা কি রকমের জিনিস?
তুমি একটা কনসেপ্ট পেলে, তার থেকে কতগুলো তুমি কনক্লুশন ডিডিউস করলে, সেটাকে বলা হয় মেটাফিজিক্যাল ডিডাকশন। ডাইরেক্টলি ডিডিউস করলে, যেমন ধরো তুমি জাতির কনসেপ্ট পেলে, পেয়ে তুমি ডাইরেক্টলি ডিডিউস করলে জাতি এক, জাতি অনেকানুগত। অনেকানুগত, অনেকানুগতটা ধরেই বলি, অনেকানুগত না হলে জাতি হতে পারবে না, আকাশত্ব জাতি নয়। এই যে ডিডাকশনটা, এটাকে বলা হয় মেটাফিজিক্যাল ডিডাকশন। তুমি কনসেপ্টটা নিয়ে আলোচনা করলে। আমি এখানে ভালো বোর্ড ওয়ার্ক করতে পারি না, করতে পারলে ভালো হতো। এখানে একটা বোর্ড, হোয়াইট বোর্ডও আছে, কিন্তু সরি, এটা মেটাফিজিক্যাল ডিডাকশন, যে জাতি অনেকানুগত হতে হবে। একের অনুগত হলে সেটা জাতি হবে না, আকাশত্ব জাতি নয়। এরকম আরো কতগুলো কন্ডিশন আছে, জাতিবাধক গুলো তোমরা জানো, সেই কন্ডিশন গুলো আছে। একটা বললাম যে সিম্পল, যে অনেক আনুগত হতে হবে, নাহলে জাতি বলার কোনো মানেই থাকে না। হ্যাঁ, প্রশ্ন কি? অলোক মন্ডল। না স্যার, স্পেস হয়ে গেছে, প্রেস হয়ে গেছে হাতটা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো সেটাকে বলা হয় মেটাফিজিক্যাল এক্সপোজিশন। ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশনটা একটু অন্য রকমের, এটা উল্টো রকমের। ধরো তুমি এক্স কে এফ বলে প্রমাণ করতে চাইছো, এক্স ইজ এফ। তুমি সরাসরি প্রমাণ করছো না, খাতা নাও, খাতা নিয়ে লেখো এক্স ইজ এফ, এটা সরাসরি প্রমাণ করতে পারছো না। কিন্তু মেটাফিজিক্যাল এক্সপোজিশনে এক্স ইজ এফ সরাসরি প্রমাণ করতে পারছো। জাতি অনেকানুগত, এটা সরাসরি তুমি প্রমাণ করতে পারছো। ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশনে যেটা হয়, সেটা হচ্ছে এক্স ইজ এফ, এটা তুমি সরাসরি প্রমাণ করতে পারছো না। তুমি এটাকে পরোক্ষভাবে প্রমাণ করছো, যে ওয়াই ইজ জি, ওয়াই জি, ওয়াইটা জি, ওয়াই couldn't have been জি unless এক্স were এফ। ওয়াই জি হতে পারতো না যদি না এক্সটা এফ হতো। একটু সহজভাবে বিষয়টা বলি, এটা তোমরা লিখে নিয়েছো, এবার সহজভাবে বিষয়টা বুঝে নাও। এটা অনেকটা অর্থাপত্তি প্রমাণের মতন। পার্থক্য আছে, পার্থক্যটা পরে বলছি। যে দেবদত্ত দিনে খায় না, অথচ মোটা। দেবদত্ত দিনে না খেয়ে মোটা হতে পারতো না যদি না দেবদত্ত রাত্রে খেত। তুমি কিন্তু ডাইরেক্ট প্রমাণ করছো না দেবদত্ত রাত্রে খায়, তুমি বলছো দেবদত্ত দিনে খায় না অথচ মোটা, অথচ স্থূলকায়, 26 দিন অনশন করেছে। এবং তুমি বলছো দেবদত্ত দিনে না খেয়ে মোটা হতে পারতো না যদি না দেবদত্ত রাত্রে খেত।
তাহলে তুমি এটা উল্টো দিক থেকে প্রমাণ করছো। এটা অর্থাপত্তি প্রমাণ বলে ভারতীয় শাস্ত্রে, মীমাংসায় এটা অর্থাপত্তি প্রমাণ বলে। এখন এইখানে অর্থাপত্তি প্রমাণের সাথে কান্টের যে ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশন, সেটার একটা পার্থক্য আছে। অর্থাপত্তি প্রমাণটা দেখো ইন্দ্রিয় লভ্য, ইন্দ্রিয়ের দ্বারা এটা প্রমাণ করা যায়। আসলে নৈয়ায়িক আর মীমাংসকের মধ্যে ঝগড়াটা কোথায়? মূল ঝগড়াটা হচ্ছে তুমি কেবল ব্যতিরেকি প্রমাণ, তুমি কেবল ব্যতিরেকি ব্যাপ্তি মানবে কিংবা মানবে না। সেই ঝগড়াটা আমি গেলাম না, তার মধ্যে গেলাম না। কিন্তু এখানে বলা হচ্ছে এরকম, দেখো তুমি দেবদত্ত রাত্রে খায় কিনা চকলেট আর স্যান্ডউইচ খায় কিনা, তুমি সেটা তুমি লুকিয়ে লুকিয়ে দেখতে পারো, তুমি সিসিটিভি ক্যামেরায় দেখতে পারো, কাজে এটা দেখার উপায় আছে। কিন্তু কান্ট যে প্রমাণের কথা বলছেন, এটা ওই রকম অভিজ্ঞতায় দেখার কোনো উপায় নেই। তাহলে অর্থাপত্তি প্রমাণের সঙ্গে ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশনের একটা গুরুতর পার্থক্য আছে। এটা কেবলমাত্র তুমি ওই রকম ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশনই পাবে। এটাকে অনেকটা পার্টস অ্যাবডাকশন যাকে বলেছিলেন তার মতন, কিন্তু অ্যাবডাকশনটাও অনেক বেশি সিমিলার টু অর্থাপত্তি প্রমাণ দেন কান্টস ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশন। কারণ তুমি এখন দেখতে পাচ্ছ না অর্থাপত্তি প্রমাণের যে বিষয়টা, কিন্তু পরে তুমি প্রত্যক্ষ করতেও পারো। যখন নেপচুন গ্রহ আবিষ্কার করা হয়েছিল তখন কিন্তু এইভাবেই আবিষ্কার করা হয়েছিল। উপায়টা কি? উপায়টা হচ্ছে যে ইউরেনাস যে কক্ষপথে ঘোরে, সে কক্ষপথে ঘুরছে না, একটু সরে যাচ্ছে। তো সরে যাচ্ছে কেন? একটু বাইরের দিকে সরে যাচ্ছে। সরে যাচ্ছে কেন? নিউটনের ল অনুসারে সেটা নিশ্চয়ই গ্র্যাভিটেশনাল পুলে সরে যাচ্ছে। তাহলে সেখানে নিশ্চয়ই একটা ভারী অবজেক্ট কিছু আছে, তাতে করে সে সরে যাচ্ছে। তার নাম দেওয়া হলো ইউরেনাস, নেপচুন। কিন্তু পরে নেপচুন যখন হ্যাবল টেলিস্কোপ হলো তখন নেপচুনকে দেখা গেছে। কাজে দেখো এই বস্তুগুলোকে দেখা যেতে পারে। কিন্তু কান্টের যে ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশন, সেখানে যে প্রিন্সিপালস বা বিষয়গুলোর কথা বলা হচ্ছে, সেগুলোকে প্রথমত হচ্ছে প্রত্যক্ষ করা যায় না, দ্বিতীয়ত হচ্ছে সেটা প্রত্যক্ষ করা যাবেও না। শুধু যায় না তা নয়, যাবেও না। এটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশন। প্রশ্ন থাকলে বলো, নাহলে আমি এগিয়ে যাই। যদি এটা বুঝে থাকো তাহলে আমি এগিয়ে যাই। আচ্ছা, স্যার একটা একটা ছোট কথা, সেখানে হ্যাঁ, হচ্ছে যে এই অ্যাবডাকশন বা অর্থাপত্তির যেটা, সেটার একটা পার্ট ইন্দ্রিয় অনুভবের দ্বারা তো জানা যাচ্ছে। তো এবারে ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশনে তো ইন্দ্রিয়ানুভবের কোনো স্কোপই থাকছে না। তাহলে এটা যে একটু আমি ঠিক করে দিই, জানা যাচ্ছে নয়, জানা যাচ্ছে বা যাওয়া সম্ভব, পসিবল। কিন্তু হুম, মানে ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশনের ক্ষেত্রে বিষয়টা ইন্দ্রিয় অনুভবের দ্বারা জানা সম্ভব নয়, এই জায়গাটা পার্থক্য।
হ্যাঁ, মানে জানা সম্ভব না, এটাকে কি এভাবে বুঝতে পারি যে জানার কোনো স্কোপ নেই? ইন্দ্রিয় অনুভবের দ্বারা জানা হ্যাঁ, ইন্দ্রিয় অনুভবের দ্বারা জানার স্কোপ নেই। তাহলে আমার যেটা লাগছে যে এটাকে ওগুলোর সিমিলার কেন বলা হচ্ছে? তার কারণ স্কোপটাই মেথডটা যখন নেই। মেথডটা একরকম। মেথডটা হচ্ছে ওই যে তোমাদের যেটা লিখিয়ে দিলাম, হুম হুম। ওই মেথডটা একরকম, ওইটুকু পর্যন্ত মিল, তারপরে আর মিল নেই। এর যে আমি ট্রান্সেন্ডেন্ট। ডাইরেক্ট এক্স ইজ এস এটা প্রমাণ করছি না, আমি প্রমাণ করছি এক্স ইজ এফ। প্রমাণ করতে গিয়ে আমি বলছি ওয়াই ইজ জি, ওয়াই কুড নট হ্যাভ বিন জি আনলেস এক্স ওয়ার এফ। হুম। তাহলে দেখো এটা উল্টো দিক থেকে প্রমাণটা যাচ্ছে। এই স্ট্রাকচারটা কিন্তু অর্থাপত্তি প্রমাণ বা অ্যাবডাকশন এবং এই ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশনে একরকম, কিন্তু হ্যাঁ পার্থক্যটা ওই জায়গাটায়। হ্যাঁ স্যার, কিন্তু এখানে যে জায়গাটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে ঘুরিয়ে বললেও সেক্ষেত্রে এই অর্থাপত্তি বা অ্যাবডাকশনের ক্ষেত্রে এক্সিস এফ এটা প্রত্যক্ষ করার একটা সুযোগ থেকে যাচ্ছে বা সম্ভাবনা থেকে যাচ্ছে, কিন্তু ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশনে তো থাকছে না। তাহলে সেক্ষেত্রে দুটো পক্ষই আমার প্রত্যক্ষের অগোচর আহ থেকে যাচ্ছে। তো সেই জায়গাতে মানে মিল বলতে গেলে একটা বোঝার ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে না? কারণ স্ট্রাকচার ওয়াইজ যদি বলি একটা পার্ট তো কমপ্লিটলি অমিল থাকছে। না, একটা আহ, মানে ইনএক্সপিরিয়েন্সেবল, হ্যাঁ, আর একটা হচ্ছে ইনএক্সপিরিয়েন্সড। হ্যাঁ, আচ্ছা এই জায়গাটুকু পার্থক্য হচ্ছে, আচ্ছা কিন্তু আচ্ছা। মেথডটা একই। একটা ইনএক্সপিরিয়েন্সড মানে এটা আমি এক্সপিরিয়েন্স করিনি, আমি দেবদত্তকে রাত্রে খেতে দেখিনি, কিন্তু দেখছি দেবদত্তের ওজন বেড়ে যাচ্ছে, কাজে ইনএক্সপিরিয়েন্সড, কিন্তু আচ্ছা ইনএক্সপিরিয়েন্সেবল নয়। কিন্তু আচ্ছা। ওই ক্ষেত্রে হচ্ছে ইনএক্সপিরিয়েন্সড অ্যান্ড ইনএক্সপিরিয়েন্সেবল, রাইট। সেটা তুমি এক্সপিরিয়েন্স করতেও পারবে না, কারণ ওটা এমন ধরনের জিনিস নয় যেটা এক্সপিরিয়েন্স করতে পারো। কারণ কি? কারণ হচ্ছে সেটার একটা কারণ। বলতে ওই যে হ্যাঁ, বলো। অভিজ্ঞতার পূর্ব শর্ত অভিজ্ঞতার দ্বারা এক্সপিরিয়েন্স করা হবে না, এই জায়গাটা কি? হ্যাঁ, একদম তাই, একদম তাই। যেটা হুম অভিজ্ঞতার পূর্ব শর্ত সেটা অভিজ্ঞতার দ্বারা পাওয়া যাবে না। যেমন চক্ষু, চক্ষু হচ্ছে আমার চাক্ষুষ প্রত্যক্ষের পূর্ব শর্ত। তো আমি যখন চাক্ষুষ প্রত্যক্ষ করি তখন চক্ষুকে প্রত্যক্ষ করি না, হুম এটা খুব স্বাভাবিক। হুম হুম। চক্ষুকে প্রত্যক্ষ করা যাবে না, চাক্ষুষ প্রত্যক্ষ করতে গেলে চক্ষুকে প্রত্যক্ষ করা যাবে না, বা শ্রাবণ প্রত্যক্ষ করলে কর্ণকে প্রত্যক্ষ করা যাবে না। কাজে অভিজ্ঞতার যেটা পূর্ব শর্ত এবং তার ওপরে একটা অতিরিক্ত মানে মরার ওপর খাড়ার ঘা, সেটা হচ্ছে যে এটা শুধু যে প্রত্যক্ষ করা যাচ্ছে না তা নয়, বা পূর্ব শর্ত বলে এটা প্রাক সিদ্ধ পূর্ব শর্ত। হুম। চক্ষুটা দেখো প্রাক সিদ্ধ পূর্ব শর্ত নয়, কাজে আমি আয়না এনে অন্তত সেকেন্ডারি ওয়েতে চক্ষুকে দেখতে পারি, কিন্তু যেটা প্রাক সিদ্ধ পূর্ব শর্ত সেটাকে তুমি কি করে দেখবে, সেটাকে তুমি কি করে প্রত্যক্ষ করবে? সেটা তো প্রত্যক্ষ করার কোনো উপায় নেই। Yes, sir. এগোবো? হ্যাঁ স্যার। আচ্ছা, বই খুলে নি। কোথায় চলে গেছি?
দেখো, ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশন অফ টাইম যখন কান্ট বলবেন, তখন আমাদের একটা এক্সপেকটেশন জন্মায় যে উনি নিশ্চয়ই ম্যাথমেটিক্স নিয়ে কথা বলবেন। ওই যে বললাম, অন্য কিছু দিয়ে প্রমাণ করতে হবে যে টাইমটা আপ্রায়োরাই, অন্য কিছু দিয়ে প্রমাণ করতে হবে, ডাইরেক্ট প্রমাণ করা যাবে না ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশনে। এবং তিনি যে থার্ড আর্গুমেন্টটা দিয়েছিলেন মেটাফিজিক্যাল এক্সপোজিশনে, সেই জায়গাটায় উনি কতগুলো কথা বলেছিলেন। এই যে টাইমের মেটাফিজিক্যাল এক্সপোজিশনে যে থার্ড আর্গুমেন্টটা দিয়েছিলেন, এটাকেই উনি টেনে নিয়ে গেছেন ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশনে। এবং সেখানে বলছেন টাইমের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে। তিনি কিন্তু ওখানে ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করেননি, সেটা খেয়াল রাখতে হবে। ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করেননি, উনি বলছেন টাইমের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি কি? টাইম হ্যাজ অনলি ওয়ান ডাইমেনশন। টাইমে একটাই ডাইমেনশন আছে। টাইম একদিকে মুভ করে। এটা একটু খেয়াল, এটা সাংঘাতিক একটা কথা কান্ট বললেন, যেটা পুরো ওয়েস্টার্ন ফিলসফিতে, ওয়েস্টার্ন মেটাফিজিক্স এই কথাটা চলে। সাংঘাতিক কথা। কথাটা কি? টাইম ওয়ান ওয়েতে মুভ করে, টাইমের মুভমেন্টটা লিনিয়ার। এটাতে পুরোপুরি ইন্ডিয়ান মেটাফিজিক্স আর ওয়েস্টার্ন মেটাফিজিক্স আলাদা হয়ে যায়। পুরো ওয়েস্টার্ন মেটাফিজিক্স আর ইন্ডিয়ান মেটাফিজিক্স আলাদা হয়ে যায়। কেন? সাংঘাতিক কথা এই কথাটা। টাইম যদি লিনিয়ার হয়, টাইম আর ফিরে আসতে পারবে না। কাজেই যে টাইমে তুমি ট্রাভেল করে গেছো, সে টাইমটা আর ফিরে আসতে পারবে না। তোমার লাইফ এর মেটাফিজিক্যাল ইমপ্লিকেশন গুলো বলছি। এই ওয়ার্ল্ডের একটা ক্রিয়েশন আছে এবং একটা ডিস্ট্রাকশন আছে। এগুলো কিন্তু কান্টের বইয়ের কথা থেকে একটু বেরিয়ে কথা বলছি, কারণ এর ইমপ্লিকেশনটা বোঝা দরকার। যে একটা ক্রিয়েশন আছে, একটা ডিস্ট্রাকশন আছে। লাইফের একটা ক্রিয়েশন আছে, লাইফের একটা ডিস্ট্রাকশন আছে। এখন ওয়েস্টার্ন থিওলজিতে লাইফের ডিস্ট্রাকশনের পরেও লাইফ মানা হয়, কিন্তু ফিরে আসার কোনো সুযোগ নেই, কারণ টাইম ফিরে আসবে না। কিন্তু ইন্ডিয়ান ফিলোসফিতে কি হয়, এটা সাইক্লিক্যাল টাইম। টাইমটা ঘুরে ঘুরে আসে। তোমার এই লাইফটা একমাত্র লাইফ নয়, তুমি আরেকটা চান্স পাবে। আমি ঠাট্টা করে অনেক সময় বলি যে একটু হিন্দু হও। কেন? ঠাট্টার কথা, আমি কোনো ধর্ম প্রচারক নই। হিন্দু হও কেন? জীবনে তো অনেক পাপ টাপ করেছো। বাড়ি থেকে মিথ্যে কথা বলে গিয়ে বাইরে ফুচকা খেয়েছো, বন্ধুদের সাথে আড্ডা দেবে বলে ক্লাস কামাই করেছো। এই সমস্ত পাপ কাজ অনেক করেছো, তো পুণ্যের থেকে পাপই বেশি হবে। এবার কি হবে, তুমি যদি খ্রিস্টান বা ইসলাম মুসলিম হও, তোমাকে একটু স্বর্গ টর্গ দেখিয়ে নেবে।
এরকম একটা নিয়ম আছে, যেটা কম সেটা আগে হয়। এই জন্য দুর্যোধন আগে স্বর্গে গেছিল, যুধিষ্ঠির আগে নরকে গেছিল। যেটা কম সেটা আগে ভোগ করে নিতে হবে, যেটা বেশি সেটা পরে। এখন তোমাকে ওরকম অনেক মিথ্যা কথা বলে টলে বন্ধুদের সাথে আড্ডা মেরেছো, তোমায় কি করবে, সে একটু একটু স্বর্গ টর্গ দেখিয়ে তোমাকে একদম ফেলে দেবে নরকে। নরকের ভেতর সেই মুষলধারী পুরুষরা সেই তেলে ভাজা করবে, আগুনে পোড়াবে, ইটারনাল ফায়ার অফ হেল, সেটা ভোগ করতে হবে, সেটার কোনো শেষ নেই। কিন্তু হিন্দু হলে কি হবে? হিন্দু হলে তোমার একটা সুবিধা আছে। হিন্দু হলে কি হবে, তোমাকে একটুখানি প্রথমে নরক ভোগ করাবে। নরক ভোগ করানোর পরে সেটা যদি বেশি হয় তাহলে সেটা পরে হবে, কিন্তু তাও হবে। তারপরে তোমাকে একটু তেলের কড়ায় ভাজবে ক্রিস্পি করে, তারপরে জাঁতা কলে মুচমুচে করে করবে, তারপরে ড্যাঙসধারী পুজোপূর্ণ নদী পার হতে হবে, ড্যাঙসধারী পুরুষটা ডিং 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 করে মেরে তোমায় মাটির তলে পুঁতে দেবে, তারপর আবার টেনে তুলবে। এ সমস্ত নানা রকম অত্যাচার, অবিচার, অবিচার বলবো না, অত্যাচার করবে। করার পরে কি করবে, তোমায় এই গালে একটা ঠাস করে চড় মারবে, ওই গালে একটা ঠাস করে চড় মারবে, একটা লাথি মারবে, মেরে বলবে যা, আরেকটা চান্স পেলি, ইউ উইল গেট অ্যানাদার চান্স। তাহলে তুমি আরেকটা চান্স পাবে। এই যে গল্পটা বললাম, এটা মজা করে বললাম তোমাদের সাথে, ঠাট্টা করে। আমি কোনো ধর্মের প্রচারক নই, কিন্তু ঠাট্টা করে মজা করে বললাম। কিন্তু তার ফলসাফাটা খুব ইন্টারেস্টিং। ফলসাফাটা হচ্ছে টাইমের কনসেপ্টটা ওয়েস্টার্ন ফিলসফিতে লিনিয়ার, ইন্ডিয়ান ফিলসফিতে সাইক্লিক্যাল। তাতে কি দাঁড়ায়? তাতে হচ্ছে ওয়েস্টার্ন ফিলসফিতে আইদার তুমি বলো ওই ইটার্নাল হেল অফ ফায়ার, সেখানে তুমি গিয়ে পড়ে থাকবে, আর কোনো রাস্তা নেই তোমার, কিংবা ভেরিসিমিলিটিউড। ভেরিসিমিলিটিউডের কনসেপ্টটা দিয়েছেন কার্ল পপার। সেটা কি হয়, আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি। এই ভেরিসিমিলিটিউডের মতন কনসেপ্ট হেগেলেও আছে। আমার ডায়ালেকটিক্যাল মেথডে আমি ক্রমশ এগিয়ে যাচ্ছি। আরে কোথায় এগোচ্ছি? এগোচ্ছি মানে একটা আলটিমেট অ্যাবসলিউট আছে, আমি পৌঁছাইনি সেখানে, কিন্তু আমি এইভাবে এগোতে এগোতে তার কাছে ক্রমশ ক্রমশ কাছাকাছি হব। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আমরা কি করি, আমরা ক্রমশ বড় বড় টেলিস্কোপ বানাচ্ছি, বানিয়ে বিশ্বের যত দূরবর্তী এলাকা সেই জায়গাগুলোকে জানতে পারছি। কিন্তু সমস্যাটা হচ্ছে, তাহলে এটা ভেরিসিমিলিটিউড হচ্ছে, আমি সত্যের আরো কাছাকাছি চলে যাচ্ছি, আরো বেশি জানছি, কিন্তু কখনোই পুরোটা জানতে পারবো না। এটা একটা প্যারালাল, কখনোই পুরোটা জানতে পারবো না। কেন? আমাদের জানার উপায় হচ্ছে আলো। আলো আমাদের জানার উপায়। যতই টেলিস্কোপ লাগাও, সেটা কি জানে? আলো জানে। আলো যেগুলো আসছে, দূরের থেকে আলো আসছে, সে আলোগুলোকে ধরে। কিন্তু আমাদের থিওরিটা হচ্ছে থিওরি অফ এভার এক্সপ্যান্ডিং ইউনিভার্স। ইউনিভার্সটা কেবল বিস্তৃত হয়ে যাচ্ছে, এবং যে বিস্তৃত হচ্ছে সেটা আলোর থেকে বেশি গতিতে বিস্তৃত হচ্ছে। কাজে আমরা আলোর গতির থেকে বেশি গতি কেউ পেতে পারে না। আমরা আলোর গতিতেও যদি ইউনিভার্সকে জানি, তবুও কখনো ইউনিভার্সের শেষটা জানতে পারবো না। ইউনিভার্সের শেষে কি আছে সেটা আমরা জানতে পারবো না। এটা হচ্ছে থিওরি।
এবার চলো আবার ফিরে আসি। এই কথাটা বললাম এই কারণে, এটা পুরো ইন্ডিয়ান মানে পুরো ইন্ডিয়ান মেটাফিজিক্স এবং ওয়েস্টার্ন মেটাফিজিক্স কে এক্সপ্লেন করে এই কথাটা। কান্ট দুটো ডাইমেনশন ধরেছেন, এবং আরেকটা কনসেপ্ট ধরেছে। একটা ডাইমেনশন হচ্ছে সিমালটিনিটি, একসাথে ঘটা। আরেকটা ডাইমেনশন ধরেছেন সাকসেশন। বলছেন সাকসেশনের কনসেপ্টটা হচ্ছে আপ্রায়োরি। সিমালটিনিটি বা সহাবস্থান, এই দুটো হচ্ছে এটাও হচ্ছে আপ্রায়োরি। এগুলো আপ্রায়োরি হতে পারতো না, ওই আর্গুমেন্ট, এটা আপ্রায়োরি হতে পারতো না যদি না টাইম আপ্রায়োরি হতো। বিষয়টা একটু ব্যাখ্যার অপেক্ষা রাখে। এখন এই বলতে গেলে মনে হবে যেন কান্ট সিমালটিনিটি এবং সাকসেশন এই দুটোকে কান্ট শুধু টাইমের ধর্ম বলে বলেছেন। না, আমাদের যে কোনো এক্সপিরিয়েন্সের ধর্ম, সিমালটিনিটি এবং সাকসেশন। যেমন ধরো একটা সবুজ আম রয়েছে, একটা তুমি একটা সবুজ আম দেখলে, একটা হলুদ আম দেখলে, দুটো ভাবে দেখতে পারো। এটা স্পেসের সম্পর্ক। পাশাপাশি দুটোকে দেখতে পারো, সিমালটেনিয়াস। কিংবা সাকসেসিভলি দেখতে পারো, কালকে দেখেছিলে সবুজ আম, আজকে দেখলে হলুদ আম, সাকসেসিভ। দেখো সাকসেসিভ হলে আমরা একটা কজাল কনসেপ্ট ধরে নিই, যে আগের আমটাই, এবং আইডেন্টিটি ধরে নিই, অ্যাজিউম করি আগের আমটাই সবুজ ছিল, হলুদ হয়ে গেল। সিমালটেনিয়াস হলে আমরা কিন্তু এই ইউনিটির কনসেপ্টটাকে অ্যাপ্লাই করি না, আমরা তখন দুটো ধরি, দুটো আম পাশাপাশি রয়েছে, কিংবা আগে পরে রয়েছে, একটু আগে পরে রয়েছে, দুটো আম দুটো জায়গায় রয়েছে, আগে পরে রয়েছে, একটা সবুজ আম, একটা হলুদ আম। এটা স্পেসের ক্ষেত্রে যেমন অ্যাপ্লিকেবল, টাইমের ক্ষেত্রেও তেমন অ্যাপ্লিকেবল। কান্ট, না না, আবার বইটা খুলি। এবং কান্ট বলছেন এই প্রিন্সিপাল গুলো, এই যে সিমালটিনিটি এবং সাকসেশন, এই প্রিন্সিপাল গুলো সিনথেটিক আপ্রায়োরাই। এবং যেহেতু আপ্রায়োরাই, সেগুলো এই জন্য এগুলোকে এক্সপিরিয়েন্স দিয়ে পাওয়া সম্ভব নয়, এগুলোকে আমাদের পূর্বত সিদ্ধ উপায়ই পেতে হবে। কারণ আমাদের এক্সপিরিয়েন্সের যে জাজমেন্ট গুলো, সেগুলো সিনথেটিক আপোস্টেরিয়রাই। তাহলে এটা সিনথেটিক আপ্রায়োরে কি করে হতে পারে? সিনথেটিক আপ্রায়োরে হওয়ার একটা নেসেসারি আর সাফিসিয়েন্ট কন্ডিশন, তার নেসেসারি আর সাফিসিয়েন্ট কন্ডিশন হলো টাইম আপ্রায়োরে। এটা হচ্ছে জায়গাটা, হচ্ছে
যেখানে তিনি ট্রান্সেন্ডেন্টাল এক্সপোজিশন অফ টাইম বলছেন সেই জায়গায়। এর অনেক পরে গিয়ে আমরা বললাম এখানে উনি ম্যাথমেটিক্স এর কথা বলেননি, অনেক পরে গিয়ে মানে অ্যারিথমেটিকের কথা বলেননি, অনেক পরে গিয়ে উনি অ্যারিথমেটিকের কথা বলেছেন, সেটা হচ্ছে নোট করে রাখো বি 182। দাঁড়াও জায়গাটা একটু খুলি। The pure image of all magnitudes of outer sense is space. For all objects of the senses in general, it is time. Thus, pure schema of magnitude, however, as a concept of the understanding, is number, which is representation that summarizes the successive addition of one homogeneous unity to another. Thus, numbers is not other than the unity of the synthesis of the manifold of a homogeneous unity in general, because I generate time itself in the apprehension of the intuition. কিছুই বুঝলে না, অনেক কথা বলার, শুধু বললেই বোঝা যায় না, পড়লেই বোঝা যায় না। প্রথম কথা, কান্টের কাছে টাইম হচ্ছে, এইখানে এসে বলছেন B182, এখানে এসে বলছেন টাইম হচ্ছে একটা ইউনিটের সাথে আর একটা ইউনিটকে যোগ করা। সেদিন একটা ফিল্মের ক্লিপ দেখছিলাম, উত্তম কুমারের একটা ফিল্ম, সেখানে বলা হচ্ছে যে মানে নায়িকা বলছেন, নায়িকা মালা সিনহা বলছেন 2 আর 2 4 হয়। উত্তম কুমার বলছেন যে 2 আর 2 4 হয়, দুটো ছাগল, দুটো মানুষ যোগ করে দিলে কি বলবে, 4টে মানুষ না ছাগল? এর থেকে একটা ভালো এক্সাম্পল বলা যায় মিল্ককে অনুসরণ করে। আমি 2 ফোঁটা জল মেলালাম, 2 ফোঁটা জলের সাথে 2 ফোঁটা জলকে মেলালাম, ক ফোঁটা হলো? তাহলে কাজে ওইভাবে হবে না। ম্যাথমেটিক্স একটা অ্যাবস্ট্রাক্ট থিওরি। তুমি যখন দাঁড়া 1 মিনিট দাঁড়াও, বাড়িতে কেউ এসছে, আমি একটু এদিকে করে দিই।
হ্যাঁ, এখানে কান্ট বলছেন ইউনিটের সঙ্গে ইউনিট যোগ করলে তবে টাইম পাওয়া যাবে, তবে সেগুলো একই রকম হওয়া চাই। যে কোনো ইউনিটের সাথে যে কোনো ইউনিট যোগ করে তুমি টাইম পাবে না, মানে নাম্বার পাবে না, সরি নাম্বার পাবে না। তাহলে একই রকম মানে কি, টাইমের একটা ইউনিট, সেটা তুমি যতক্ষণই ভাবো, তুমি টাইমের ইউনিট ভাবতে পারো এক ক্ষণ। ক্ষণ কাকে বলে এ নিয়ে ভারতীয় দর্শনে তুমি যদি দিদিতি দেখো, দিদিতিতে অসাধারণ আলোচনা আছে, সে মাথা খারাপ হয়ে যায় এমন আলোচনা আছে। ক্ষণ কাকে বলে তাই নিয়ে বৌদ্ধদের সঙ্গে বিশাল ঝগড়া। এক ক্ষণ ভাবো, এক পল ভাবো, তুমি এক মিনিট ভাবো, এক ঘন্টা ভাবো, তুমি যে ইউনিটটাই ভাবো সেই ইউনিটটা দেখো। ক্ষণ কাকে বলে, ক্ষণ কতক্ষণ, এটা যে জিজ্ঞাসা করে সে ক্ষণের কনসেপ্টটাই বোঝে। ক্ষণ কতক্ষণে হয়, এক সেকেন্ডে হয় না, এক মিনিটে হয় না, 10 মিনিট হয়, কনসেপ্টটাই বোঝেনি। ঠিক যেমন কেউ যদি জিজ্ঞাসা করে পরমাণু ম্যাগনিটিউড কত, সে পরমাণুর কনসেপ্টটাই বোঝেনি, তার ম্যাগনিটিউড নেই, এটা একটা কনসেপচুয়াল ব্যাপার। ঠিক তেমনি ক্ষণ একটা কনসেপচুয়াল ব্যাপার, এটাকে তুমি ওইভাবে ধরতে পারবে না। এখন একটা ক্ষণের সাথে আরেকটা ক্ষণকে যোগ করলে তুমি 2 পেয়ে গেলে, আরেকটা ক্ষণ যোগ করলে 3 পেলে। তাহলে এইভাবে কান্ট কিন্তু টাইমকে এইভাবে বুঝছেন। টাইম কোনো কনসেপ্ট নয়, টাইম কোনো কনসেপ্ট নয়। কেন নয়? তার কারণ হচ্ছে টাইম ইনটুইশন। কনসেপ্ট পরে আসে, আবার বললাম টাইমের দিক থেকে পরে আসে না, কনসেপচুয়ালি পরে আসে টাইম। কনসেপ্ট পরে আসে, টাইম আগে আসে। তুমি টাইমে আগে বস্তুগুলোকে ধরো। তাহলে কান্টের কাছে টাইম কি? ইউনিট আফটার ইউনিট, মানে নাম্বার কি? ইউনিট আফটার ইউনিট ইন টাইম। আচ্ছা, এখানে আমি স্পেস টাইমের আলোচনা শেষ করি, আর 10 মিনিট মতন টাইম আছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট আলোচনা, সেটা এইখানে ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিকেই আলোচনা করেছেন কান্ট, সেটা একটু বলি। কিন্তু বলতে গিয়ে উফ, আচ্ছা, সেটা বলতে গিয়েও আমি একটু হেজিটেট করছি এই কারণে, সেখানে কয়েকটা জায়গায় আমার নিজেরও কনফিউশন আছে। তোমরা জিজ্ঞাসা করবে কনফিউশন আছে, তাহলে আপনি বলতে এসছেন কেন, লেকচার দিতে এসছেন? দেখো, কান্টের মতন একজন প্রোফাউন্ড থিঙ্কারের বিষয়ে হাজার হাজার বই লেখা হয়েছে, সেই বিষয়ে লোকের কিছু কনফিউশন থাকতেই পারে। আমি একেবারে কান্ট সব বুঝে ফেলেছি এ দাবি আমার নেই। এখানে কান্ট অ্যাপিয়ারেন্স অ্যান্ড থিং or things in itself, things in themselves, এটার মধ্যে একটা পার্থক্য করেছেন কান্ট। অ্যাপিয়ারেন্স কথাটা একদম ইন্ট্রোডাকশনে যখন বলা হচ্ছিল প্রথমে, তখন অ্যাপিয়ারেন্স কথাটা বলেছিলাম আমরা, দ্য আনডিটারমিন্ড অবজেক্ট ইন সেন্সিবল ইনটুইশন, দ্য আনডিটারমিন্ড অবজেক্ট অফ সেন্সিবল ইনটুইশন। তার মধ্যে কি থাকে? একটা অবজেক্ট থাকে, অর্থাৎ একটা ম্যাটার থাকে, আরেকটা থাকে তার ফর্ম। ফর্ম হচ্ছে স্পেস অ্যান্ড টাইম।
কিন্তু তবুও সেটা আনডিটারমিন্ড কেন? মনে করিয়ে দিচ্ছে, এগুলো বলা হয়ে গেছে। আনডিটারমিন্ড কেন? কারণ সেখানে কনসেপ্ট অ্যাপ্লাইড হয়নি। অবজেক্টকে কে ডিটারমিন করে? ডিটারমিন করে কনসেপ্ট। যেহেতু কনসেপ্ট অ্যাপ্লাইড হয়নি, সেহেতু অ্যাপিয়ারেন্সটা আনডিটারমিন্ড। তাহলে কান্টের ক্ষেত্রে অ্যাপিয়ারেন্সের একটা নির্দিষ্ট মানে আছে, যেটা রাসেল বা অন্যান্যদের থেকে একটু আলাদা। এখন এই আনডিটারমিন্ড অবজেক্ট অফ সেন্সিবল এক্সপিরিয়েন্স, এটার সঙ্গে কান্ট পার্থক্য করছেন থিংস ইন দেমসেলভস। আনডিটারমিন্ড অবজেক্টস অফ সেন্সিবল এক্সপিরিয়েন্স, এগুলো স্পেস অ্যান্ড টাইমে থাকে। থিংস ইন দেমসেলভস স্পেস অ্যান্ড টাইমে থাকে না। এখানে কান্ট আর্গুমেন্ট ফ্রম কন্ট্রাস্ট অ্যাপ্লাই করছেন। আর্গুমেন্ট ফ্রম কন্ট্রাস্ট কি? এটা খুব কমন আর্গুমেন্ট, তোমরা অনেকেই জানো আর্গুমেন্টটা। ফর্মটা কি? এই আর্গুমেন্ট অফ কন্ট্রাস্টের ফর্মটা হচ্ছে এই যে, দেখো, মানে কান্টকে মানতেই হবে এরকম কথা নেই। কান্ট কি বলেছেন সেটা বোঝাই আমাদের কাজ। তারপর কেউ মানবে কেউ মানবে না, এখানে মানবে ওখানে মানবে না, সেটা অন্য ব্যাপার। আর্গুমেন্ট ফ্রম কন্ট্রাস্ট কি? একটা কমন এক্সাম্পল দিলে বুঝতে পারবে যে ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে অনেকগুলো যুক্তি দেওয়া হয়েছে, অনেক রকমের যুক্তি দেওয়া হয়েছে, বিপক্ষেও দেওয়া হয়েছে, সপক্ষে অনেক রকমের যুক্তি দেওয়া হয়েছে। একটা যুক্তি হচ্ছে আর্গুমেন্ট ফ্রম কন্ট্রাস্ট। এর বিভিন্ন ফর্ম। আমরা জাগতিক যে সমস্ত বস্তু দেখি সেগুলোর কারণ আছে, একটার কারণ আরেকটা, আরেকটার কারণ আরেকটা, আরেকটার কারণ আরেকটা। তাহলে এমন কিছু জিনিস নিশ্চয়ই আছে। এক মিনিট। আর্গুমেন্ট ফ্রম কন্ট্রাস্ট সেটা হচ্ছে যে জগতের সবকিছুর, যেমন একটা আর্গুমেন্ট হচ্ছে জগতের সবকিছুর কারণ আছে, বা বেশিরভাগ জিনিসের কারণ আছে। আমরা দেখতে পাই একটা কারণ থেকে একটা কার্য উৎপন্ন হয়, আবার যেটা কারণ সেটা অন্য কারণের থেকে উৎপন্ন হয়। তাহলে নিশ্চয়ই এমন একটা কিছু আছে যেটার কোনো কারণ নেই। এটাকে বলে আর্গুমেন্ট ফ্রম কন্ট্রাস্ট। আবার অন্য দিক থেকেও দেওয়া যায়। দেখো, জগতের আমাদের যেগুলো দৃশ্যমান বস্তু বা আমাদের অভিজ্ঞতা গ্রাহ্য বস্তু, সেগুলো সব সীমিত, সসীম। তাহলে এমন নিশ্চয়ই কিছু আছে যেটা অসীম। এই ঈশ্বরের সপক্ষে এই সমস্ত যুক্তি, তুমি কুযুক্তি বলতে পারো, সুযুক্তি বলতে পারো, সেটা তোমার খুশি।
আমি সে বিষয়ে কোনো মূল্যায়নে যাচ্ছি না, দেওয়া হয়েছে। কান্ট এখানে আর্গুমেন্ট ফ্রম কন্ট্রাস্ট ইউজ করছে, বলছেন দেখো আমাদের অভিজ্ঞতার জগতে যা কিছু আছে সব স্পেস অ্যান্ড টাইমে আছে। তাহলে স্পেস অ্যান্ড টাইমে এই বস্তুগুলো থাকায় তাহলে নিশ্চয়ই এমন বস্তু আছে যেটা স্পেস অ্যান্ড টাইমে নেই, সেটাই থিং ইন ইটসেলফ। এখানেও ওই ফর্ম অ্যান্ড ম্যাটারের কনসেপ্টটা অ্যাপ্লিকেবল, যে দেখো ম্যাটারটা তো এম্পিরিক্যাল, ফর্মটা একটা সেন্সে ইন্টারনাল, একটা সেন্সে ইন্টারনাল, কারণ মন প্রোভাইড করে। তাহলে ফর্মের ভেতর দিয়ে ম্যাটারটা আসে, যেই ফর্মের ভেতর দিয়ে ম্যাটারের কথা আমি ভাবতে পারছি, তাহলে নিশ্চয়ই এমনের ম্যাটারের কথাও ভাবতে পারছি যেটা ফর্মের ভেতর দিয়ে আসে না, সেটাই থিং ইন ইটসেলফ। এখন কান্ট আরেক জায়গায় আরেকটা পয়েন্টে পয়েন্ট এমফেসিস দিচ্ছেন আরেকটা পয়েন্টে, যে দাঁড়াও দেখি জায়গাটা যদি খুঁজে পাই। হ্যাঁ পেয়েছি, B69. If I say in space and time, intuition represents both outer objects as well as the self-intuition, মানে inner objects of the mind, as each affects our senses. That is, as it appears emphasized, যেভাবে আমাদের কাছে বস্তুগুলো আসে, ইনার অবজেক্ট এবং আউটার অবজেক্ট। That is not to say, এখানে ইম্পর্টেন্ট, that is not to say that these objects would be a mere illusion. এরা যেহেতু অ্যাপিয়ারেন্স, সেহেতু এরা ইলিউশন, এই কথাটা বলাটা কিন্তু ঠিক হবে না, এটা একদম ঠিক কথা হচ্ছে না। কাজেই কোনো কিছু আমার কাছে অ্যাপিয়ার করে মানে সেটা ইলিউশন, সেটা আমার কাছে কিন্তু তা নয়। যেমন ধরো আমি যদি কালার ব্লাইন্ড হই, একদম টোটাল কালার ব্লাইন্ড, আমার কাছে ব্রাউন টেবিলটা গ্রে হিসাবে দেখা যাবে, তার মানে টেবিলটা ইলিউশন, এটা ভাবার কোনো কারণ নেই। স্যার একটা কথা বলবো, সেখানে এখানে যেটা বলছে যে যদি একটা টেবিলকে, গ্রে টেবিলকে আমি যদি ব্রাউন হিসেবে দেখি, তাহলে টেবিলটাকে ইলিউশন বলার কোনো কারণ নেই। তো এখানে আমার মনে হচ্ছে যে এটা টেবিলটাকে ইলিউশন কি আদৌ বলবে, মানে কালারটা নিয়ে তো কনফিউশন হচ্ছে, মেবি কালারটাকে ইলিউশন বলবে, বাট টেবিলটাকে কি ইলিউশন এরকম কি কি বলবে? কালারটাও ইলিউশন নয়, কালারটাও ইলিউশন নয়, কারণ হচ্ছে যেমন ধরো যে প্রাণীরা শুধু কালারটা একটা রিলেশনাল প্রপার্টি, আমি এই জন্য এক্সাম্পলটা নিলাম, কালারটা একটা ইলিউশনাল প্রপার্টি। আমরা যে কালার গুলো দেখতে পাই সেগুলো দেখতে পাই, আবার বুলসরা যে কালার গুলো দেখতে পায় সেগুলো দেখতে পায়, তারা গ্রে দেখতে পায় শুধু, তারা আর কোনো কালার দেখতে পায় না বুল। তাহলে তারা গ্রে দেখতে পাচ্ছে, গ্রে বিভিন্ন শেড দেখতে পাচ্ছে। এখন কার কাছে কোনটা ইলিউশন বলবো বল তুমি? আমারটা ইলিউশন না বুলেরটা ইলিউশন, নাকি মৌমাছিটা ইলিউশন? মৌমাছি আরো অনেক কালার দেখতে পায়, কোনটা ইলিউশন? কোনোটাই না, এটা সাবজেক্টিভ। হ্যাঁ, এটা কোনোটাই না, সাবজেক্টিভ নয়, এগুলো রিলেশন। হ্যাঁ হ্যাঁ রাইট। কারণ এটা
সাবজেক্টিভও বলতে পারবে না, ওই অর্থে অবজেক্টিভও বলতে পারবে না। সহজ কথায় এগুলোকে মিয়ার ইলিউশন বলতে পারবে না, কারণ এগুলো তোমার এক্সপিরিয়েন্স। ইলিউশনটা অন্যরকম। ইলিউশন জিনিসটা তোমার কেটে যায়, কিংবা তুমি বুঝতে পারো। দু রকমের ইলিউশন হয়, একটা হচ্ছে তোমার সাবজেক্টিভ ইলিউশন, দড়িতে সাপ দেখলে সেটা তোমার কেটে যাবে, পরে আলো টালো নিয়ে এসে দেখলে কেটে যাবে। এটা তোমার জ্ঞানীয় বাধে বাদ হবে। আরেক রকম ইলিউশন হয় যেগুলো ইউনিভার্সাল ইলিউশন। আমি অদ্বৈত বেদান্তের মতে যাচ্ছি না, মানে ওই ওই রাস্তাটা ধরছি না। অবজেক্টিভ মানে সেগুলো হচ্ছে ইউনিভার্সাল ইলিউশন। চাঁদটাকে ছোট দেখায়, দুটো দুটো রেল মিলে যায় দূরে গিয়ে। এগুলো কিন্তু আমরা যতই চোখে ঘষি, চোখে ড্রপ দিই, এগুলো কিন্তু কিছু করার নেই, এটা হবেই। কিন্তু তবুও আমরা বুঝি এটা বৌদ্ধিক বাধে বাধিত হয়ে যায়। আমরা বুঝি যে ওই যৌক্তিকবাদ বলছি না অদ্বৈত বেদান্তের মতো, বৌদ্ধিক বাধে বাধিত হয়ে যায়, কিংবা যৌক্তিকবাদও বলতে পারো, কোনো অসুবিধা নেই। বাধিত হয়ে যায় যে ওটা ওরকম নয়, চাঁদটা ছোট নয়, বা দুটো রেল মিলে গেল, এটা হতে পারে না। তো এটা আমরা বুঝতে পারি। এই দু রকমের ইলিউশন, এগুলো কিন্তু ইলিউশন, কারণ আমরা এর খণ্ডনা বাদ আছে, কিন্তু এগুলোর বাদ নেই। তোমার যে স্পেস টাইমের যে বস্তুর সংস্থিতি, তার কোনো বাদ নেই, কাজে এটাকে তুমি ইলিউশন বলতে পারবে না। স্যার দুটো পয়েন্ট বলছি। একটা হচ্ছে যে এই যে যেটা আপনি রেল লাইনের জুড়ে যাওয়া বা বড় জিনিসকে ছোট জিনিস দেখা যেটা বলছেন, সেটা তো হিউম নিউ থিওরি অফ পারসেপশন, এখানে যখন পারসেপশনকে এক্সপ্লেইন করছেন, ডিফাইন করছেন, সেখানে তিনি বলছেন এটা ব্যক্তি নির্ভর, ব্যক্তির পজিশন অফ পারসেপশনের ওপর এটা ডিপেন্ড করছে। তাহলে তো এটা একদিকে ব্যক্তি নির্ভর হচ্ছে, এটা কান্ট কিভাবে বলবেন? এটা এক নম্বর। আর দ্বিতীয়টা হচ্ছে যে আহ বাঁধের কথাটা যেখানে এলো, সেটা হচ্ছে কালার ব্লাইন্ড পার্সনের কালার পারসেপশন। সে চিরকাল ওটা দেখে এসেছে, তার কাছে ওটা সত্য, ঠিক আছে, কিন্তু বর্তমান প্রযুক্তিতে এমন স্পেকটাকলস বেরিয়েছে যেখানে কালার ব্লাইন্ডরা নর্মাল কালার, মানে যে আর পাঁচজন যা দেখতে পায় সেটা ওই গ্লাসেস পরে দেখতে পায়। তাহলে সেক্ষেত্রে তো তার এখানে ওই সে যেটা দেখছিল সেটা বাধাপ্রাপ্ত হয়ে আর যে আছে সেই এরিনাটা তার কাছে এক্সপ্লোর হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি বলবো? না দেখো, এখানে মানে অনেকগুলো জিনিস আছে। তুমি অনেকগুলো প্রশ্ন একসাথে করে ফেললে। সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে হিউম যেটা বলছেন সাবজেক্টিভ, ওটা কান্টের কাছে অবজেক্টিভ। কারণ হচ্ছে যে ওটা সাবজেক্টের পজিশন নয়। হিউম যে অর্থে সাবজেক্টিভ বলছেন, কান্ট ঠিক সেই অর্থেই অবজেক্টিভ বলছেন, যে সাবজেক্টের পজিশন অনুসারে ওই পজিশনে অন্য সাবজেক্টে রাখলে ওই রকমই দেখবে। ওটা একটা অর্থে ইউনিভার্সাল, কারণ তোমাকে ওই জায়গায় রেলের পাত্রীর উপর দাঁড় করিয়ে দিলে তুমি দূরে গিয়ে দেখবে যে রেল পাত্রীটা মিলে গেছে। তো এটা তো ওই অর্থে সাবজেক্টিভ নয় যে অর্থে স্নেক রোপ ইলিউশন, এটা তো ওই অর্থে সাবজেক্টিভ নয়। এটা একটা দিক। আর দ্বিতীয়ত হচ্ছে তুমি যত রকমই ভাবে কালার ভিশন তুমি ইমপ্রুভ করো, আমরা যেটা দেখি সেটা আমরাই দেখি। আমাদের পাঁচটা ইন্দ্রিয়র বাইরে আমরা যেতে পারবো না। যেমন ধরো ফর এক্সাম্পল, মানে পেঁচা বা বাদুড় অন্ধকারে দেখতে পায় কি করে? পুরো অন্ধকারে দেখতে পায় কি করে? ওদের একটা মানে আল্ট্রাসোনিক ইলেকট্রোম্যাগনেটিক এক রকমের পারসেপশন হয়।
সেটা ওরা চোখে দেখে। এখন ডলফিনরা সাউন্ড দেখে, ওরা ন্যাচারালি দেখে। এখন আমরাও সাউন্ড দেখি। এই ডলফিনের এক্সাম্পলটা সবচেয়ে ভালো হবে। যদি তুমি জলে সাঁতার কাটো সমুদ্রে, ডলফিন যদি পাশে আসে, তোমার গিলা আমেটি সব দেখতে পাবে, তোমার কঙ্কাল সব দেখতে পাবে, মানে শরীরের ভেতরে ভেতরে যা আছে সব দেখতে পাবে। এখন এটা ওরা দেখে, আমরা তো দেখতে পাই না। আমরা দেখবো ও একটা সুইম স্যুট পরে সাঁতার কাটছে, এটাই আমরা দেখবো, কিন্তু ওরা দেখতে পায় এটা। মানুষ এটাকে কায়দা করে রপ্ত করে নিয়েছে। এখন আল্ট্রাসোনোগ্রাফি হয়, ওরা সোনার দিয়ে দেখে, সোনারটার সাউন্ড, সোনার মানে ডলফিনের সাউন্ডটাকে সোনার বলে, তো সোনার দিয়ে দেখে। এখন মানুষ সে আল্ট্রাসোনোগ্রাফি আবিষ্কার করে নিয়েছে, নিয়ে পেটের ভেতর কি হচ্ছে সাউন্ড পাঠায় পেটের ভেতর। অ্যাকচুয়ালি আল্ট্রাসোনোগ্রাফি যখন বাচ্চার আল্ট্রাসোনোগ্রাফি হয় বা অন্য কোনো কারণে আল্ট্রাসোনোগ্রাফি হয়, তখন বাচ্চাটার মুভমেন্ট ইত্যাদি ওই সাউন্ড দিয়ে দেখে, স্ক্রিনে দেখে। আসলে মানুষ কি করছে? আসলে মানুষ কিন্তু আর ওই ডলফিনের কাজটা করতে পারছে না, সে একটা ছবি দেখছে, তাকে ওই মেশিনটা, কারণ মানুষের ওই সেন্সটা নেই, যতই চেষ্টা করুক মানুষ, ডলফিনের যে সেন্সটা আছে সেটা নেই মানুষের, ও কিছুই করতে পারবে না। মানুষ কি করবে? ওই সাউন্ডটাকে কনভার্ট করে নিয়েছে, ওই ডলফিনের ডলফিনের মেকানিজমটাকে কনভার্ট করে নিয়েছে, করে নিয়ে সেটাকে লাইট, মানে সেটাকে লাইটে বা ছবিতে সেটাকে করে নিয়েছে, করে নিয়ে ছবিটা দেখে। তাছাড়া তো কিছু করে না মানুষ, মানুষের সেন্স বাড়তে পারবে না। কাজে যে কালার ব্লাইন্ড, তার সেন্স বাড়তে পারবে না, সেটাকে কনভার্ট করে নেয়। এক জায়গায় মানে এ বলেছেন, এয়ার একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন। বলছেন দেখো, আমাদের সেন্স তো লিমিটেড, যন্ত্র কি করে এর খুব সামারাইজ করেছেন খুব সুন্দর করে। যন্ত্র শুধু আমাদের সেন্সের ক্ষমতাটাকে বাড়িয়ে দেয়, অন্য কোনো সেন্স দিতে পারবে না, সেটা তো আমাদের নেই, কি করে দেবে? আর কান্টের এই জায়গাটাই এমফেসিস, যে সেন্স গুলো আমাদের নেই সেগুলো আমরা ধরতে পারবো না, সেগুলো নুমেনাল ওয়ার্ল্ডে। অন্য প্রাণী হয়তো ধরতে পারে সেগুলো। আচ্ছা বলো। ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে আমরা কুইট করি, রেকর্ডিং ছেড়ে দিই। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং। পরের দিন আমরা ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিকে ঢুকবো।